ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ, বয়স মাত্র 15, একজন বাংলাদেশি কিশোর নিহত হয়েছে বিএসএফ এর গুলিতে। এবং এই ঘটনা এমন সময় ঘটলো যখন স্বর্ণা দাস নিয়ে রীতিমতো হইচই তোলা হলো। বাংলাদেশের পক্ষ থেকে কঠিনভাবে প্রতিবাদ করা হলো। স্বর্ণা দাস, সে নিজেও সংখ্যালঘু সম্প্রদায়ের একটা মেয়ে, তার মৃত্যুর ব্যাপারে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করেছে এবং তার মৃত্যুর যে মর্মান্তিক কাহিনী, যে বারবার আকুতি মিনতি করছিল বিএসএফ এর সদস্যদের কাছে যে আমাদেরকে মেরো না, আমাদেরকে আইনে হাতে তুলে দাও, কিন্তু শোনেনি। এই জয়ন্ত কুমার সিংয়ের বেলায় কি ঘটেছে জানি না। এখানে যে খবর বলা হচ্ছে তাতে বলা হচ্ছে যে এই কিশোরটি উপজেলার ফকির ভিটা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে। এই ঘটনায় আহত হয়েছেন তার বাবা সহ 2 জন। সোমবার ভোররাতে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকায় মেইন পিলার 393 এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এই ঘটনা ঘটে। আহতরা হলেন শ্রী মহাদেব কুমার সিংহ ও নিটাল ডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মদ। বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গা থানার ওসি ফিরোজ কবি জানান, নিহতের লাশ বিএসএফ এর হেফাজতে রয়েছে। আহত 2 জন রংপুরে চিকিৎসাধীন। এই বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিব আহমেদ জানান, এমন একটি ঘটনার বিষয় শুনেছি, মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তো তাহলে কি হলো? এই যে প্রতিবাদ করা হলো এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে বিজিবি সীমান্তে পিঠ দেখাবে না, অর্থাৎ শুধু পিঠ দেখাবে না, তারা এই ঘটনাগুলো প্রতিহত করবে, সেটাই মিন করে। তারপরে আমরা দেখলাম রাজনাথ সিং বাংলাদেশ পরিস্থিতির উপর পর্যবেক্ষণ করার জন্য তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিয়েছে, এক ধরনের যুদ্ধের মানে আওয়াজ তোলা। তো এত প্রতিবাদের পরও কেন এই ঘটনা ঘটছে? এবং খেয়াল করেন, সেই স্বর্ণা দাস, সেও সংখ্যালঘু সম্প্রদায়ের, এবং যে মারা গেল কুমার সিংহ, সেও সংখ্যালঘু সম্প্রদায়ের। তাহলে গুলি যখন হচ্ছে তখন কিন্তু সেই গুলি কিন্তু ধর্ম মানছে না, হিন্দু মুসলিম দেখছে না। যে হিন্দু মুসলিম প্রসঙ্গটা বারবার তোলার চেষ্টা করছে নরেন্দ্র মোদী সরকার, যে তারা বারবার বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, তার মধ্যে হিন্দুদের উপর বেশি করে অত্যাচার করা হচ্ছে। তো এই যে এখন সাক্ষাৎ যে পরপর 2টি ঘটনায় মারা গেল, এরা কোন সম্প্রদায়? কারা মারল? যখন এরা মারা যাচ্ছে তখন এরা হয়ে যাচ্ছে বাংলাদেশি, আর যখন বাংলাদেশে কোনো ঘটনায় মারা যাচ্ছে তখন তারা হয়ে যাচ্ছে সংখ্যালঘু। এই হচ্ছে দৃষ্টিভঙ্গি, এবং এইভাবেই রাজনীতিতে তারা বিভাজন টানছে এবং একটি মানে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে। এই যে সীমান্তে যে অশান্তিকর পরিস্থিতি বা উত্তেজনাকর পরিস্থিতি, সেই পরিস্থিতি কারা তৈরি করছে? বাংলাদেশের বিজিবি কয়টা গুলি চালিয়েছে ভারতের ভেতরে? কয়জন ভারতীয় নাগরিক মারা গেছে? অথচ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলছে যে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য এবং পরিস্থিতি অনুযায়ী তা মোকাবেলা করতে হবে, এমন আহ্বানও দিচ্ছে। মানে পরোক্ষভাবে এক ধরনের যুদ্ধের উস্কানি বা যুদ্ধ শুরু করার একটা যে পূর্ব প্রস্তুতি, তার বক্তব্যে এটি প্রতিফলিত হয়। কিন্তু এখন যে ঘটনাগুলো ঘটছে, পরপর অল্প কিছুদিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে 2টি ঘটনা ঘটলো। এই ঘটনা কারা ঘটালো? তাহলে সীমান্তে উত্তেজনা তৈরি করা হচ্ছে কেন? এবং এই ঘটনা আরো প্রমাণ করে যে সরকার যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে একটি ভারতের ব্যাপারে যে কঠিন মনোভাব নিয়েছে, যে নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশ অনুসরণ করবে না, মর্যাদা এবং সমতার সঙ্গে প্রতিবেশীদের সাথে সম্পর্ক রাখবে বাংলাদেশ, সেটি সম্ভবত ভারত ভালোভাবে নিচ্ছে না। তারা চায় তাদের সেবাদাস হয়ে থাকতে, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন, যে ভারত চায় যে প্রতিবেশীরা তার সেবাদাস হবে, অর্থাৎ তাদের চাকর বাকরের মতন ভারত আচরণ করবে। তো এই ধরনের প্রভুত্ব মেনে নিয়ে 15 বছর চলেছে শেখ হাসিনার সরকার, কিন্তু সরকার তো পরিবর্তন হয়েছে। এখন যে সরকার এসছে সেটি হচ্ছে
ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গঠিত সরকার, সেই সরকার এখন ক্ষমতায়। সেই সরকার কি ভারতের দিকে চেয়ে থাকবে? চেয়ে থাকবে না। সে ভারত কেন, যে কোনো বিশ্বের যে কোনো দেশের সঙ্গে মর্যাদার ভিত্তিতে থাকতে চাইবে। কিন্তু আজকে এমন একটি পরিস্থিতি তৈরি করছে ভারত, যাতে একটা উস্কানিমূলক একটা পরিস্থিতি, যে উস্কানিতে বাংলাদেশ যাতে পা দেয় এবং ভারত যাতে অনুপ্রবেশের সুযোগ পায়। এখন এই ঘটনার পর দেখা যাক কিভাবে পরিস্থিতি মোকাবেলা করে বাংলাদেশ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।